হঠাৎ একটি মাঝারি সাইজের পাথরে রিকশায় চাকা লাগায় রিকশার ব্যালেন্স কিছুটা হারিয়ে যায়। নূপুর ব্যালেন্স হারানোর কারণে সামনের দিকে পড়ে যেতে নেয়। আয়নের হাত সরাতে নিলেও তখন সম্পূর্ণ সরাতে পারেনি। নূপুরের কাঁধের কাছে রাখায় নূপুর পড়ে যেতে নিলে ওকে বাঁচাতে যেয়ে সম্পূর্ণভাবে জড়িয়ে ধরে ফেলে। নূপুরকে পুরো নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। বেশ আঁকড়েই ধরে আয়ন নূপুরকে। নূপুরের মুখ পুরো আয়নের বুকেই এসে লেগেছে। পড়ে যেতে নিলেই যখন টান দিয়ে ওর বুকে জড়িয়ে নেয় তখন অদ্ভুত এক অনুভূতি কাজ করা শুরু হয়। এক অজানা শান্তি লাগছে ওর বুকের মাঝে। আগে কখনোই এরকম শান্তি উপভোগ করিনি বলে মনে হচ্ছে। ওকে আঁকড়ে ধরায় ওর বুকের মাঝে সম্পূর্ণ মিশে গেছি। আমিও চোখ দুটি বন্ধ করে শান্তিটি উপভোগ করতে লাগলাম। ওর টান দেওয়াতে ওর বুকে আসার পর আমার হাতটি ওর পিঠের দিকে চলে যায় আর সুযোগে ওর শার্টটি আঁকড়ে ধরলাম। হাজার শান্তি মনে হলেও কেন জানি মনের মাঝে কিছু একটা খুঁতখুঁত হচ্ছে, কিন্তু কেন তা বুঝতে পারছি না। মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই মারা যাব। কিন্তু এসব কিছুতে মনোযোগ না দিয়ে চোখ দুটি বন্ধ করে আয়ানের হৃদস্পন্দন অনুভব করছি আর ওর বুকের মাঝে আটকে থাকার শান্তি উপভোগ করছি। আল্লাহ জানে আর কবে এই সুযোগটি পাবো। কিছুক্ষণ পর আয়ান নূপুরকে ছেড়ে দেয়, কিন্তু নূপুরের হুঁশ নেই। সে আগের মতো আয়নকে আঁকড়ে ধরে রাখে। আয়ন ভাবে হয়তো নূপুর ভয় পেয়েছে বলে ওকে আঁকড়ে ধরে আছে। নূপুর, তুমি ঠিক আছো? নূপুরের ঘোর আয়নের কণ্ঠ শুনেই কাটে। সে চোখ দুটি খুলে এক পলক আয়নের দিকে তাকিয়ে আবার নিজে যে আয়নের শার্ট আঁকড়ে রাখে তার দিকে তাকায়। তারপর শার্ট ছেড়ে দেয় আর আয়নের বুক থেকে উঠে সোজা হয়ে বসে। লজ্জায় একবার নিচে তাকায়, আবার পাশে তাকায়, আর একবার কোনা চোখে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ন অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই একটু অপ্রস্তুত হয়েই তার চোখ সরিয়ে ফেলে। নিজেই নিজের দুটি হাত আর হাতের আঙ্গুল মোড়াচ্ছে আর শান্ত হওয়ার জন্য জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। আয়ন নূপুরের এই ব্যবহার দেখে আশ্চর্য না হয়ে পারে না। আয়ন বুঝে উঠতে পারছে না নূপুর করছেটা কি। কিছুক্ষণ ভেবে বুঝতে পারে যে হয়তো কোনো ছেলের বুকে এভাবে জড়ানোর কারণে লজ্জা পেয়েছে। বোঝাটা এতটাও কঠিন ছিল না, কারণ নূপুর সাদা দুই গাল গোলাপি হয়ে আছে। আয়ন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার জন্য কথা ঘোরালো। তুমি যে স্বামীটাকে বললা তোমার সাথে রিক্সায় উঠতে, তোমার একটু বোঝা উচিত ওরা একে অপরকে ভালোবাসে। ওরা চায় একে অন্যের সাথে একাকিত্ব সময় ব্যয় করতে। তাই তোমাদের পরিবার আমাদের সাথে আসেনি, তাই না? আয়ন নূপুরকে শান্ত গলায় বলে। নূপুর কিছুটা ভেবে, ওহ সরি, আমি বুঝতে পারিনি। মুখটা নিজের দিকেই করে বলে। আয়ন একটু হেসে বলে, আমায় সরি বলা লাগবে না, সামনে থেকে খেয়াল রাখো। নূপুর মাথা নিচু করে বলে। এদিকে আয়ন আর নূপুরের রিক্সা এগুতেই রিহানও রিক্সায় উঠে হাত এগিয়ে দেয় সামিরার জন্য। সামিরাও একটু মুচকি লজ্জামাখা হাত দিয়ে রিহানের হাত ধরে রিক্সায় ওঠে। রিক্সা চালানোর কিছু মুহূর্তের মধ্যেই সামিরা রিহানের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে তার কিছুক্ষণ আগের স্বপ্নটি উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ে। রিহান ও সামিরার হাতের আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের মধ্যে আবদ্ধ করে হাত দুটো মুঠোভাবে ধরে রাখে। সামিরা চোখ বন্ধ থাকা অবস্থাতে একটু হেসে নিজেও রিহানের হাত মুঠে আঁকড়ে ধরে। বাতাসে সামিরার লম্বা চুলগুলো যে রিহানের মুখে পড়ছে। রিহান ও সামিরার চুলের গ্রানে মুগ্ধ হয়ে তাদের ভালোবাসার সময় উপভোগে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর সে সামিরার হাতে ধরা মুঠোটা রিহানের মুখের সামনে নিয়ে আলতো করে একটা চুমুক দিতেই সামিরা কেঁপে ওঠে। চোখ খুলে মাথা নিচু করে একবার রিহানের দিকে তাকালো। রিহান একটি মুচকি হাসি দিতে লজ্জায় আবার রিহানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে সমুদ্রের শহরের বাতাস উপভোগে ব্যস্ত হয়ে পড়ল। খানিক সময়ের মধ্যেই তারা লাবণী সি বিচে পৌঁছে গেল। একটু সামনে যেতে দেখে আয়ন আর নূপুর দাঁড়িয়ে আছে। দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। ওরা একা এত শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, রিহান আর সামিরা যেন বিশ্বাসই হচ্ছে না। আর নূপুর যে এত শান্ত হয়ে দাঁড়িয়ে আছে তা মানা রিহানের জন্য খুব কষ্টকর হলেও সামিরা কিছুটা
আন্দাজ করতে পারছে যে কিছুটা একটা হয়েছে। তাই সামিরা সোজা নূপুরের কাছে গিয়ে তার এক কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা দিতেই নূপুর চমকে যায়, কারণ সে সামিরাকে এতক্ষণ খেয়ালই করেনি। নূপুর তাকাতেই সামিরা ব্রু দিয়ে ইশারা দিয়ে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? নূপুর মাথা নাড়িয়ে না বলল। সামিরা একটি রহস্যময় হাসি দিয়ে বলল, চলতে। ঢোকা মাত্র নূপুরের নজর পড়ল ঝিনুক মার্কেটে। এক হাসি দিয়ে দৌড়ে গেল মার্কেটে। এই মেয়েটাও না মার্কেট দেখলেই হয়েছে। ওরা তিনজনও গেল নূপুরের পিছনে। যেই দেখে নূপুর প্রথম দোকানে ঢুকে ঝিনুকে দিয়ে গড়া অর্নামেন্ট দেখছে। আর যেহেতু ওই ঝিনুক মার্কেটে বিভিন্ন দেশ থেকে অনেক ধরনের জিনিসপত্র আসে, তাহলে ওগুলো কিভাবে ছাড়তে পারে। ওরা নূপুরের কাছে গেল। মা, তোর পায়ে পড়ি, প্লিজ লিমিটে কেনাকাটা করিস। এইভাবে বলছো কেন? ওর যা ইচ্ছা কিনুক না। আরে তুমি জানো না এই মেয়েটার শপিংয়ের রোগ আছে, কত শপিং যে করতে পারে। তুই তো করস না, তাই আমি তোর পূরণটা করে দিই। সামিরা, তুমি করো না। অনেকক্ষণ যাবৎ নূপুর শপিং করছে আর ওরা তিনজন দেখছে। রেহানের হঠাৎ চোখ গেল সামনের দোকানের একটা ঝিনুকের তৈরি মালার উপর। তাই দেরি না করে কিনে নিয়ে আসে। সামিরার পেছনে দাঁড়িয়ে হাত দিয়ে মালাটা সামনে দিয়ে কানের সামনে বলল, পছন্দ হয়েছে? রেহানের এত কাছে আসায় সামিরার হার্ট বিট যেন দৌড়াতে লাগলো। রেহানের গরম নিঃশ্বাস সামিরার কাঁধে পড়ছে। ও যেন কোনো ঘোরে চলে যাচ্ছে। মুহূর্তে খেয়াল করে আয়ান আর নূপুর সহ মার্কেটের প্রায় সকলেই যারা তাদের দেখছে তারা সবাই মিটমিট করে হাসছে। সামিরা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। কেনটাই? রেহান সামিরার উত্তর না পেয়ে মন খারাপ করে রেহান মালা পরিয়ে দেয়। সামিরা তার চুল একপাশে সরিয়ে সম্মতি জানায়। রেহান সামিরার গলার মালাটি পরিয়ে পিছনের লক লাগাতে যেয়ে সামিরার পিঠে হাত লাগতে সামিরা কেঁপে ওঠে। রেহান সামিরার ঘাড়ের একটু নিচে তাকিয়ে দেখে তিল, সেখানে যেন তার চোখ আটকে যায়। তিলটা রেহানকে যেন সামিরার দিকে টানছে। তার খেয়ালই নেই যে তারা মার্কেটে আছে। সে সামিরার যে তিলের দিকে অজান্তে এগিয়ে যাচ্ছে। আয়ন কিছুটা বুঝতে পেরে যে রেহানের কাঁধে হাত রাখে। দোস্ত, তোর চয়েস তো অনেক সুন্দর। আয়নের কথায় রেহানের ঘোর কাটে। সে মাত্র বুঝতে পারলো সে কি করতে যাচ্ছিল। সে সামিরার পেছন থেকে সরে গেল। নূপুর সামিরার সামনে গিয়ে, তোমারও কি লাগবে নাকি? আয়ান নূপুরকে উদ্দেশ্য করে বলে। নূপুর এক পলক আয়নের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। না, লাগবে না। নূপুর মাথা নিচু করে বলে, চল সামিরা, ওই দোকানে যাই। সামিরা আর নূপুর এগিয়ে যায়। রিহান আর আয়ানও ওদের পিছনে গেল। আয়ানের ফোনে একটা ফোন আসলো। ও শিট। কিরে, কি হলো? আরে আমি অফিসে বলতে ভুলেই গেছিলাম এখানে আসার কথা। তোরা শপিং কর, আমি কথা বলে আসি। আচ্ছা যা। আয়ান মার্কেটের বাইরে যেয়ে ফোনে কথা বলতে লাগলো। প্রায় 20 মিনিট পর মার্কেটে ঢুকে দেখে রিহান, সামির আর নূপুর বের হচ্ছে। ওরা আয়ানের সামনে এসে দাঁড়ায়। কথা হলো? হ্যাঁ, মাত্র শেষ হলো। একবার সবার হাতে শপিং ব্যাগের দিকে তাকালো। বাহ, তিনজনেই তো ভালোই শপিং হলো। তিনজনের না, এগুলো শুধু নূপুরে। কি এতগুলো? আজ তো তারপরও অনেক কম করলো। না হলে যে শপিং করে, আল্লাহ। এত করে লাভ কি? দেখতে তো এমনিতেই পেতনি, এসব ইউজ করে কিচ্ছুই হবে না। নূপুর রাগে সব শপিং ব্যাগ ওখানেই ফেলে আয়নের সামনে যে দুই কোমরে হাত দিয়ে। কি কি বললি তুই? আমি পেতনি? তো যা সত্যি তাই তো বললাম। কি তুই তুই তাহলে বটগাছের শাকচুনি, গুহায় থাকা হনুমান, কলা গাছের উল্টা লটকা থাকা বাঁদর, পানিতে থাকা ব্যাঙ একটা, আর আর যা, আর মাথা আসতেছে না। সামিরা আর রিহান ওদের এই কাণ্ড দেখে হাসছে আর নূপুরের ফালানো ব্যাগগুলো তুলে সামনে এসে দাঁড়িয়েও হাসতে। কি আমি এগুলো হলে তুমি একটা পচা ডিম, পচা আলু একটা, ঝাল মরিচ, তেলে পোড়া বেগুন। কি বললি তুই? সামিরা, তুই ওরে কিছু বলবি? নূপুর সামিরার দিকে তাকিয়ে বলে, কি বলবো? এখন তো মনে হচ্ছে তোরা স্বাভাবিক ব্যবহার করছিস না। মানে এতক্ষণ কি আমরা অস্বাভাবিক বিহেভ করছি নাকি? তোদেরকে এতক্ষণ এলিয়েন লাগতেছিল। তোদের ঝগড়া ছাড়া এতক্ষণ কি যেন মিসিং লাগতেছিল। নূপুর রাগ করে পা বালির মধ্যে লাথি মেরে বিচের দিকে চলে গেল। বাকি সবাই ওর পিছনে গেল। সেখানে আশেপাশে অনেক ছোট বড় দোকান ছিল, তা ঘুরে ঘুরে দেখলো। বিচের তীরে হাঁটলো। অনেক ভিড়ের মধ্যে চারজন জায়গা করে নিল সূর্যাস্ত দেখার জন্য। সমুদ্রের মাঝে মিশে যাওয়া সূর্যের দৃশ্যটা না দেখলে কক্সবাজার যাওয়া বৃথাই।
দৃশ্যটা দেখলে মনে হয় যেন কেউ তুলি দিয়ে ছবি এঁকে রেখেছে। সে নীল সমুদ্রের মাঝে যখন লাল কমলা সূর্য ডুবে, তখন সমুদ্রের মাঝে লাল কমলা ছায়াটি স্পষ্ট বোঝা যায়। পুরো আকাশ যেন হালকা লাল কমলা রূপ ধারণ করে, যা চোখে লেগে থাকার মতো। সামিরা, রিহান আর আয়ান আর নূপুরও মুগ্ধ হয়ে এই কল্পনীয় দৃশ্যটি উপভোগ করছে। কিন্তু এর মাঝে আয়ান একবার রিহান আর সামিরার দিকে তাকিয়ে দেখে তারা অপলক দৃষ্টিতে সূর্যাস্তের আনন্দ নিচ্ছে। রিহান সামিরার অপর সাইডের কাঁধে হাত রেখে এই সুন্দর মুহূর্ত উপভোগ করছে। আবার আয়ান নূপুরের দিকে তাকালো। নূপুরের মুখে কেন জানি একটু অসহ্যকর ছাপ দেখতে পেল সে। কিছু বুঝতে না পেরে মাথাটা একটু সামনে এগিয়ে দেখে পাশের ছেলেটি বারবার নূপুরের কাঁধের সাথে কাঁধ লাগাচ্ছে। আয়ান 4 জনের শেষে ছিল আর নূপুরও অপর সাইডের শেষেই ছিল। মাঝে ছিল সামিরা আর রিহান। আয়ান রিহানের পাশ থেকে যেয়ে নূপুরের পাশে যেয়ে ছেলেটি আর নূপুরের মাঝে দাঁড়ায়। ছেলেটি আবার একটু পিছিয়ে নূপুরকে পেছন থেকে ছোঁয়ার চেষ্টা করছে। আয়ান একটু মন চেয়েছে ছেলেটার মুখ ফাটিয়ে দিতে, কিন্তু এত লোক, তার উপর নূপুরও ভয় পেয়ে যাবে। তাই নূপুরের অপর কাঁধে হাত রেখে একেবারে নিজের কাছে টেনে নেয় আর ছেলেটিকে আগন্তুক চোখে তাকিয়ে দেখে। নূপুর তার কাঁধে কারো হাত পেয়ে পাশ তাকিয়ে দেখে আয়ানও সামনে ফিরে তাকায়। নূপুর বুঝতে পারে যে আয়ান ওকে বাঁচানোর জন্যই আসলো। আয়ানকে দেখে নূপুর আয়ানকে একটি মুচকি হাসি উপহার দিল। সূর্যের হালকা লাল কমলা রংটি ওদের মুখে এসে লাগছে। ওরা সূর্যাস্তের লাল দৃশ্যটি উপভোগ করার জায়গায় একে অপরের মুখে পড়া সে সূর্যের লাল রং উপভোগে ব্যস্ত হয়ে পড়ল। একে অপরের চাহনিতে এত ব্যস্ত হয়ে পড়ল যে আশেপাশের কিছুই খেয়াল নেই। একে অপরের চোখে যেন হারিয়ে গেছে, কারোর চোখের পলক যেন পড়তেই চাচ্ছে না। আওয়াজ শুনে দুজনের ঘোর ভাঙল। আসলে মনে হয় ঠান্ডা লাগছে। আর কি, তো সূর্যাস্ত কেমন লাগলো? এক মুখ হাসি নিয়ে সামিরা এক মুখ হাসি দিয়ে বলল। দুজনেই নজর ফিরিয়ে নিল। কোনো দিকে তাকাচ্ছে না, কি করছে নিজেরাও বুঝছে না। এদিকে সামিরা আর রিহান মুখে হাত দিয়ে হেসে যাচ্ছে। দেখ, একটা ছেলে এসে বারবার শরীরের সাথে লাগছিল, ও এসে পাশে দাঁড়ানো। আর ওই ছেলেকে সামিরা কথা থামিয়ে দিয়ে বলে, ও তাহলে অন্য ছেলে ধরলে সমস্যা? তো আয়ান ছেলে না? নূপুর কিছু না বলে রাগে হাঁটা শুরু করলো। সামিরাও ওর পিছনে গিয়ে ওর সাথে হাঁটা শুরু করলো। আয়ান আর রিহান কিছুটা দূরত্বেই হাঁটলো। রাতে খাবার খেয়ে সবাই হোটেলে চলে গেল। নূপুর রিহানকে মেসেজ দিয়ে জানায় কাল সকালে যেহেতু সবাই বাইরে যাবে, তাই সকাল 8টায় হোটেলের সামনে আলাদা আসতে। সকালে কথা মতো আয়ান আর রিহান সকাল 8টায় এসে হাজির, কিন্তু 30 মিনিট হয়ে গেল নূপুরের কোনো খবর নেই। এই যে ম্যাডাম, আসতে এত দেরি হলো কেন জানো? 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। মানে কি? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর তোমার ঘুমার জন্য লেট হয়েছে? হোয়াট দ্য হেল ইয়ার! আচ্ছা বাদ দে না। তুই জানিস না আমার ওয়েট করা অসহ্য লাগে? আর সবাই কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করতে আসবে। প্ল্যান কখন কি করবে? ওই যে প্ল্যান করা লাগবে না, আমি সব করছি। আর হ্যাঁ, এই নাও। একটা কাগজ দিয়ে বলল, এটা অনলাইন থেকে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সব কালকের মধ্যে এসে পড়বে। কুরিয়ার সার্ভিস থেকে কাল সময় করে নিয়ে এসো। বলেই আয়নের দিকে মুখ ভেঙে চলে গেল। তারপর সবাই সকালে নাস্তা খেয়ে হিমছড়ি দেখার জন্য বের হয়ে গেল। নূপুর হিমছড়িতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড। হোটেল থেকে প্রায় 12 কিলোমিটার দূর বলে একটা মাইক্রো গাড়িতে পরিবারের অন্য সবাই উঠলো, আর একটি গাড়িতে আয়ান, নূপুর, সামিরা আর রিহান উঠেছে। আয়ান ড্রাইভ করছে, পাশের সিটে নূপুর বসেছে আর পিছনে রিহান আর সামিরা হাত ধরে বসে কথা বলছে। নূপুর বাহিরের অপরূপ দৃশ্যকে উপভোগ করতে ব্যস্ত। একবার নিজের জানালার বাহিরে তাকাচ্ছে আর একবার আয়ানের দিকে জানালার দিকে তাকাচ্ছে, আর আয়ান ওর এরকম কাণ্ড দেখে হাসছে। অন্য কেউ এই দৃশ্যটি না উপভোগ করলেও নূপুর এই সুযোগ হাতছাড়া করে কিভাবে? যে কোনো প্রকৃতিপ্রেমী এই মুগ্ধ করা দৃশ্যটি না দেখার মতো ভুল কখনোই করবে না। কারণ এই দৃশ্যটি
হয়তো এদেশে খুঁজে পাওয়া কঠিন। কেউ কক্সবাজার এসেও যদি এ পথে না ছুটে তবে তার কক্সবাজার আসাটাই মাটি। রাস্তার এক পাশে রয়েছে সমুদ্রের বালুকা বেলা, আর অন্য পাশে চোখ কাড়া সবুজ পাহাড়ের সারিগুলো, আর মাঝখানে পিচ ঢালা মেরিন ড্রাইভ। উফ! আর এই দৃশ্যটি হয়তো অন্য কেউ উপভোগ করেনি, কেননা সবাই একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত। সবাই গন্তব্যের সৌন্দর্যের কথা নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ল যে এ পথের সৌন্দর্যটা উপভোগই করতে পারেনি। গন্তব্যে পৌঁছে সবাই এক হয়ে সমুদ্রের সৈকতটি দেখতে যায়। পাহাড়ের কোল ঘেঁষে থাকা এই সমুদ্র সৈকতটি কক্সবাজারের সমুদ্র থেকে কোনো অংশেই কম নয়, বরং আরও নির্জন ও পরিষ্কার। সেখানে গিয়ে নূপুর এভাবে সবাইকে পথটির সৌন্দর্য বিবরণ করলো। সবাই তো আফসোসে শেষ যে সে রাস্তাটি মন মতো উপভোগ করতে পারল না। এখন পাহাড়ে ওঠার পালা। সেখান থেকে নাকি সমুদ্রটির সৌন্দর্য কয়েক গুণ বেশি বেড়ে যায়। বড় কেউ এখানে উঠবে না, আর সাথে সিয়াম, সামিরার ছোট ভাই। তাই আয়ান, নূপুর, সামিরা, রিহান আর আসাদ যাবে পাহাড়ে। নূপুর তো সবার আগেই দৌড় পাহাড়ে ওঠার জন্য, সাথে আসাদও। নূপুরের ভাই বলে কথা। আয়ান মাঝেই ছিল, আর রিহান আর সামিরা সবার পিছনে রোম্যান্স করতে করতে আসছে। আয়ান একটু সামনে এগিয়ে দেখে আসাদ এক জায়গায় বসে আছে। কি হলো, আসো। ভাইয়া আমি শেষ, আমার পক্ষে আর সম্ভব না। দৌড়াতে কে বলছিল? আর তোমার বোন কোথায়? আপু উপরেই উঠতেছে। এ মেয়ে কি পাগল? ও এই রাস্তায় একা উঠতেছে? আমি মানা করছিলাম কিন্তু আপু কি শুনে আমার কথা? আচ্ছা, আমি তাড়াতাড়ি ওর কাছে যাওয়ার চেষ্টা করছি। তুমি রিহান আর সামিরার সাথে আসবা। আচ্ছা ভাইয়া। আয়ান তাড়াতাড়ি করে উপরে উঠতে লাগলো। এই পাহাড়ি রাস্তার উপরের দিকে দৌড়াতে যান বের হয়ে যায়, তা বলার কথা না। অনেকটা এগিয়ে হাঁপাতে লাগলো। হঠাৎ নূপুরের চিৎকার শুনে বুকের ভিতর কেঁপে উঠল। দ্বিগুণ স্পিডে দৌড়ে উঠে কিছুক্ষণের মধ্যেই দেখে নূপুর নিচে বসে আছে, আর বারবার উঠতে যেয়ে আবার পড়ে যাচ্ছে। আয়ান নূপুরের সামনে যেয়ে দাঁড়ালো। কি হলো? না কিছু না। আবার উঠতে চেষ্টা করে পড়ে গেল। বলবা? একটু পা মুচকে গেছে। কি দেখি? পায়ে হাত দিতে নূপুর কেঁপে উঠল আর পা সরিয়ে ফেলল। কি হলো? না কিছু না। আবার উঠতে নেই আর আবার পড়ে যায়। এই মেয়ে, কি করছোটা কি? পাহাড়ের চূড়ায় যাব। পাগল হলা নাকি? যাওয়া লাগবে না, রিহান আসুক, ও পা মজুর দিয়ে ঠিক করতে পারবে। কিন্তু ততক্ষণে তো সন্ধ্যা নেমে আসবে, অন্ধকারে কিছু ভালো মতো দেখতে পারবো না, আর ওরা আসতে তো সময় লাগবে। এখন এ পা নিয়ে হাঁটতে পারবা? এখন দেখা লাগবে না, রিহান এসে ঠিক করে দিতে পারবে। আয়নের মনে পড়ে গেল রাস্তায় আসার সময় কি পাগলামিটাই না করেছিল সে দৃশ্য দেখার জন্য, আর এ জায়গায় আসার জন্য ওই সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল। আর ওকে মন খারাপ থাকা দেখে আয়নের খুব কষ্ট হচ্ছে, তাই দাঁড়িয়ে কিছু না ভেবে নূপুরকে কুলে তুলে নিল। নূপুর এইভাবে হঠাৎ কুলে তুলে নেওয়ায় শকড হয়ে গেল। এই কি করছোটা কি? নামাও। পাহাড়ের উপর নিয়ে যাচ্ছি। কি পাগল নাকি? তুমি জানো পাহাড়ের চূড়ায় ওঠার 4 ভাগের 3 ভাগও পার করিনি। এখানে নিজে একা ওঠাই কষ্টকর, আর তুমি আমাকে কোলে নিয়ে উঠবা কিভাবে? আবার কিছু না বলে হাঁটা শুরু করলো আয়ান। তুমি শুনছো না আমি কি বলছি? নামা, না হলে পরে অনেক ব্যথা করবে তোমার শরীর। আজব তো, শুনতে পাচ্ছ না? দেখো এখনই এত হাঁপায় গেছো, নামাও না, আমি দেখবো না। আয়ান কোনো জবাব না দিয়ে এগিয়ে যাচ্ছে। নূপুর বারবার মানা করছে কিন্তু আয়ান শুনছেই না। শেষমেশ পাহাড়ের উপর গিয়ে পৌঁছালো। তারা যখন উপরে ওঠার জন্য রওনা দিয়েছিল তখন অনেকেই ছিল, কিন্তু এখানে কাউকেই দেখতে পাচ্ছে না। নূপুরকে আয়ন কোল থেকে নামিয়ে নিচে আধবসা হয়ে পড়ল। নূপুর তাড়াতাড়ি আয়নের কাঁধের থেকে ব্যাগটা নিয়ে ওকে পানি খাওয়ালো। আয়ান কিছুক্ষণ হাঁপাতে থাকে, তারপর চলো। কোথায়? যার জন্য এসেছি। আয়ন উঠে দাঁড়িয়ে তার সাথে নূপুরকে হাত ধরে উঠায়। নূপুর আয়নের হাত ছেড়ে এক পা সামনে আগায়, আয়নও এক পা সামনে আগায়। দাঁড়াতেই নূপুরের চোখ যেন দৃশ্যটি আটকে যায়। চোখের সামনে ভেসে উঠল নীল দিগন্তে হারিয়ে যাওয়া সে বিশাল সমুদ্র। চোখ মুগ্ধকর এই দৃশ্যটি দেখে নূপুরের মুখে হাসি ফুটে ওঠে। সে দৃশ্যটি দেখে যেন হারিয়ে যায়। আয়ানেরও দৃশ্যটি দেখে খুব চমৎকার লাগে।
নূপুরের কেমন লেগেছে তা দেখার জন্য ওর দিকে তাকাতে ও এই দৃশ্যটি থেকে সুন্দর জিনিসের নেশায় আটকে যায়। হ্যাঁ, নূপুরের হাসি ভরা মুখটা। আয়ানের যেন নেশা হয়ে যায় সে মুখটার ওপর, তাকিয়েই আছে, চোখ সরানোর কোনো নামই নেই। নূপুরের হোশ আসলো যে আয়ানের নিশ্চয়ই এত রাস্তা তাকে কোলে তুলে আনার পর নিশ্চয়ই তার শরীর ব্যথা করছে। পাশে ফিরে দেখে আয়ান অপলকভাবে ওর দিকে তাকিয়ে আছে। এরকম চাহনিতে লজ্জা না পেয়ে কি থাকা যায়? নূপুর একরাশ লজ্জা নিয়ে আয়ানকে জিজ্ঞেস করলো, ব্যথা করছে? করছিল। এখন অনেক বেশি ব্যথা করছে। আয়ান একটু হেসে বলল, তোমার হাসিটা দেখে সব মাথা ব্যথা মুহূর্তের মাঝে শেষ হয়ে গেল। বলেই সামনে সমুদ্রের দিকে তাকালো। নূপুর কিছুক্ষণ পাথর হয়ে আয়ানের দিকে তাকিয়ে থেকে ডান পাশে ফিরে আয়ানের দিকে পিঠ করে নিজের বুকের বাম পাশে হাত দিয়ে দেখে তার হৃদয়ের স্পন্দন 10 গুণ বেড়ে গেছে। এমা, আমার বুকের ভিতর এত লাফাচ্ছে কেন? হার্টবিট এত জোরে দৌড়ানোর মানেটা কি? একটা কথাই তো বলেছে, তাতে কি? একটা বাক্য যে হার্টবিট বাড়াতে পারে আমার তা জানা ছিল না। কি হলো? না, কই কিছু না। দুজনে পাশাপাশি বসে দৃশ্যটি উপভোগ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে রিহান, আসাদ, সামিরাও এসে পড়লো। তোরা এসেও পড়েছিস? কতক্ষণ হলো? এই 40-45 মিনিট হবে। বাহ! রেহান শোন, নূপুরের পা মচকে গেছে, একটু ঠিক করে দে। কি? কই? কিভাবে দেখি? পাহাড়ে ওঠার সময়। তাহলে এখানে কিভাবে এলি? আসলে কথা থামিয়ে বললাম, কাছেই ছিল তাই সমস্যা হয়নি। দাঁড়াও, আমি দেখছি। পা ধরে দিল এক মোচড়া, আ বলে চিৎকার দিয়ে আয়নার হাত ধরে ফেলে। এখন দেখো কেমন আছে। নূপুর ভয়ে ভয়ে পা নাড়িয়ে দেখে তার পায়ে কোনো ব্যথা নেই। পরে লাফাইতেই ব্যস্ত হয়ে পড়ে। সবাই ওর কাণ্ড দেখে না হেসে পারে নাকি। পরে সবাই পাহাড়ের নিচে নামে। হিমছড়ি থেকে আরও কিছু দূরত্বে ইনানি বীজ, তাই সেখানে যাওয়ার সুযোগও তারা হাতছাড়া করেনি। কিছুক্ষণের মধ্যেই ইনানি বিচে যেয়ে পৌঁছায় তারা। সেখানে যে দেখতে পায় প্রবাল পাথরের ছড়াছড়ি। অন্যান্য বিচের মতো বেশি ঢেউ নেই, মনে হয় না কোনো ঢেউয়ে আছড়ে পড়ে এই বেলাভূমির মাঝে। কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো এই প্রবাল পাথরগুলো, একটি একাকারের। নূপুর যেই ঘোরাঘুরি শুরু করে দিল, পাথর উঠিয়ে উঠিয়ে দেখছে। কিন্তু ওর জানা ছিল না প্রায় পাথরের সাথে লেগে আছে ধারালো ঝিনুক আর শামুক। আউ! কি রে, কি হলো? এই কি করলে? আঙুলটা কত কেটে গেছিস? কি হলো? আয়ান আর রিহান কিছু দূরত্ব থেকে এসে ওর আঙুল, ওরা তাকিয়ে দেখে রক্ত পড়ছে। আয়ান সাথে সাথে নূপুরের আঙুল মুখে নিল, জানি রক্ত পড়া কমে। নূপুর অবাক হয়ে বড়সড় শকে আছে। আয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আয়ানেরও কিছুক্ষণের মধ্যেই চোখ পড়ে নূপুরের চোখের উপর। দুজনে ডুবে যায় একে অপরের চোখের সমুদ্রে। সামিরা মিটমিটিয়ে হাসতে হাসতে বলে, এই, তুমি কি দেখে কিছু করতে পারো না? একবার দুপুরে পা মচকালা, এখন আবার? আরে কিছু হয়নি তো। হয়নি মানে? কত রক্ত ঝরছে দেখেছো? কই? এই তো না তো। কি এত না? এত লাফালাফি করো কেন? নিজের একটু খেয়াল রাখতে পারো না? অসহ্য একটা। বলেই চলে গেল। সেদিনের মতো হোটেলে চলে গেল। পরের দিন সকালে সন্ধ্যা দ্বীপে গেল, কিন্তু আয়ান কোনো কথাই বলেনি নূপুরের সাথে। পরের দিনই তারা চলে যাবে, তাই হোটেলে তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়লো 10টায়। 2:18। এই শামু, উঠ না। কি রে, কি হলো? ডাকছিস কেন? তুই আমাকে রাত 2টায় উঠাচ্ছিস ঘড়ির দিকে তাকিয়ে? রাত না, সকাল। 12টার পর সকাল হয় বেবি। এখন উঠো, এখন ফ্রেশ হয়ে নে। কি পাগল হলি নাকি? উঠ, যা ফ্রেশ হয়ে আয়। সামিরার আর কোনো উপায় নেই, জানে এই মেয়ে মানবে না, যে ফ্রেশ হয়ে আসলো। এবার বল। এই নে, এটা পরে আয়। এটা কি? খুলে দেয়। সামিরা বক্স খুলে দেখে যে একটি ডিপ রেড গাউন। ওয়াও, ভালো লাগছে তোর? ভালো মানে এত সুন্দর গাউন কি বলবো বুঝতেছি না, জাস্ট অসম। পরে আয়। কিন্তু কেন? আমি বলছি তাই, যা। বলছি না? সামিরা আর কিছু না বলে পরে আসলো। তারপর নূপুর মেকআপ করা শুরু করলো। সামিরা অনেক মানা করা সত্ত্বেও
কিন্তু কে শুনে কার কথা? চল এবার। কই তা তো বলবি। চল বলছি। নূপুর সামিরাকে বিচের সবচেয়ে কোণের দিকে নিয়ে যায়। আরে আশেপাশে কেউ নেই, এই অন্ধকারে কই যাচ্ছি? চুপচাপ চল। একটু সামনে যেই সামিরা হালকা আলো দেখতে পায়, আর কিছু সামনে যে পায়ের কাছে দেখে রেড কার্পেট, আর এর উপর গোলাপের পাপড়ি, আর পাশে লাইট স্ট্যান্ড। দেখেই সামিরার মুখে একরাশ হাসি এসে পড়ে। নূপুরের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কি এসব। নূপুর ইশারায় বলল সামনে যেতে। এসব দেখে এমনিতে অবাক, এর উপর যা দেখলাম এরপর তো হার্ট অ্যাটাকে আসার কথা। সামনে একটি টেবিলে কেক রাখা, যেখানে কেকের উপর দুটি ওয়েডিং ডল, একটি ছেলে একটি মেয়ে ডান্স করছে। তার পাশে রেড ক্যান্ডেলস, ফ্লাওয়ার্স। আশেপাশে দেওয়াল নেই, শুধু চারটি খাম্বার মতো, আর তার উপরে ছাদটাও রাউন্ড, আর পুরোটাই হোয়াইট আর রেড ফ্লাওয়ার আর বেলুন দিয়ে সাজানো। চোখটা সরিয়ে দেখে রিহান আসছে, হাতে একটি গিটার। ও হোয়াইট কালারের একটি শার্ট পরেছে, তার উপরে ব্ল্যাক কালারের কোট আর ব্ল্যাক প্যান্ট, সাথে ব্ল্যাক ওয়াচ। কোটের পকেটে একটি গোলাপ ফুল। চোখ সরাতেই পারছি না। ও একটু দূরে থাকতেই দেখেছিলাম ওকে, এজন্যই আসতে একটু দেরি হয়ে গেল। মনে হচ্ছে কোনো পরী আকাশ থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। লাল কালারের গাউনে ওর সে সাদা রং যেন ফুটে উঠেছে। চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুলটা সামনে হাফ, আর পিছনে কালো করা ইয়ারিং আর ব্রেসলেট। সব মিলে অসম্ভব সুন্দর লাগছে। আয়ন আমাকে যেতে বলায় হুশ আসলো। ওকে বললাম যাতে সব মুহূর্তের ছবি ভালো মতো তুলে। ওর সামনে গেলাম, যদিও চোখ সরাতে পারছিলাম না ওর থেকে। তারপরেও একটি মুচকি হাসি দিয়ে গান গাওয়া শুরু করলাম। সামিরার সামনে গাওয়া শুরু করলো, আর নূপুর ওকে সামনে এগিয়ে দিল। রিহান সামিরার আশেপাশে ঘুরে গান গাচ্ছিল। সামিরার চোখ দিয়ে খুশিতে এক ফোঁটা জল পড়ে গেল। दिन भर कर बातें हम फिर भी लगे बातें अधूरी आजकल मन की दहलीजों पे कोई आए ना बस तुम जरूरी आजकल अब मैं हूँ तू आसमां पास है पर कहाँ जिद मेरी तू नहीं मेरी आदत है तू I love you I love you I love you রিহান সামিরার সামনে এসে একটু পরপর মুচকি হাসি দিয়ে আর দুবার চোখ টিপ দিয়ে মেরে বিভিন্ন ভঙ্গি দিয়ে গান গেতে লাগলো। कभी कभी मैं हूँ खुद से हाँ ये पूछता मैं तेरे काबिल भी हूँ क्या इतना तो मुझे है मालूम कि तुझे बेहतर मैं इंसान बन गया थोड़ा थोड़ा तुझसे सीखा प्यार करने का तरीका दिल के खुदा की मुझ पे इनायत है तू I love you I love you I love you I love you রিহান একটু মুখ কালো করে প্রথম লাইনটি প্রশ্নবোধক দৃষ্টিতে গায়, আর সামির একটি মুচকি মিষ্টি হাসি দিয়ে চোখ দিয়ে ইশারা করে হে বলে, আর রিহানের হাসিও ফিরে আসে। রিহান সামিরার আশেপাশে ঘুরে ঘুরে গান গায়। दिल का ये क्या राज है जाने क्या कर गए जैसे अंधेरों में तुम चांदनी भर गए
গিটারটি যেমন তেমন ভাবে সামিরার পেছনে থাকা অবস্থায় নূপুরের হাতে দিয়ে আরেকটি রিং নূপুরের কাছ থেকে নিয়ে সামিরার সামনে এসে হাঁটু গেড়ে বসে। সামিরা জানো, কখনো লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করিনি, কিন্তু ভালোবাসা তো আর সুযোগ বুঝে হয় না, এমনি হয়ে যায়। তোমার সে প্রথম হাসি দেখেই মন হেরে ফেলেছি তোমার কাছে। এখন কি করি বলো? তোমায় ছাড়া এমন তো আর মানে না, তোমায় ছাড়া এক মুহূর্তও কাটে না, তোমায় ছাড়া জীবনটা অপূর্ণ লাগে। দিবে সারাটি জীবনের একসাথে পথ চলা? দিবে একসাথে চার দেখা হাজার কথা বলার সুযোগ? দিবে তোমার ভালোবাসার অধিকার? সামিরা কেঁদেই যাচ্ছে, কিন্তু এটা কষ্টের না, খুশির কান্না। বলো না, দিবে না? দিব, শতবার দিব, হাজারো বার দিব বলে হাত বাড়িয়ে দিল। রিহানও রিং পরিয়ে হাতে আলতো করে একটা চুমু দিল আর উঠে দাঁড়ালো। সামিরা রিহানকে জড়িয়ে কান্না করা শুরু করলো। এই পাগলি, কাঁদছো কেন? জানো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না? আয়ান যাতে তুলছিল আর নূপুর ভিডিও করছিল এতক্ষণ। আমার এত কষ্টের মেকআপ করাটা ওয়েস্ট হয়ে যাবে, কাঁদিস না তো। নূপুর কথা শুনে সামিরা হেসে দিল আর রিহানকে ছেড়ে দিয়ে নূপুরকে জড়িয়ে ধরলো। প্রপোজের লাইনগুলো তুই লিখেছিস তাই না? ইস, আমার বইয়ে গেছে, আমার মাথা খাটিয়ে এইগুলো লিখতে যাব? জিজুই লিখেছে। জানি, এসব খোরাফাতি সব এই মেয়ের মাথায় আসে। এখানে খুরাফাতির কি হলো? সামিরাকে ছাড়িয়ে প্রশ্নবোধকভাবে তাকিয়ে, না মা, কিছু না, কিন্তু এসব তুই করতে পারিস আমার জন্য, আমি তো জানি। তোকে আমার জীবনে পেয়ে নিজেকে খুব লাকি মনে হয়। এত মনে করা লাগবে না, আর আমি এসব তোর জন্য না, কেকের জন্য করেছি। চল কেক কাটি। একটু হেসে চল। যে সামিরা আর রিহান মিলে কেক কেটে একে অপরকে কেক খাওয়ালো। সামিরা নূপুরকে খাওয়াতে নিল। আমি খাবো না। কেন? তুই না কেকের জন্য এত কিছু করলি? তুই জানিস না আমি চকলেট ফ্লেভার ছাড়া অন্য কোনো ফ্লেভার খাই না। এই গন্ডর তোমাকে না বলছি চকলেট ফ্লেভারের কেক আনতে? পাইনি তো কি করব? আর কে গন্ডার? নিজেই তো টিকটিকি, আমাকে আবার গন্ডার বলতেছো না? কি? আমি টিকটিকি? তাহলে তাহলে তুমি তেলাপোকা, ইঁদুর, ছাড়পোকা, বিষ ভরা সাপিনী, মুরগা, হাঁসের ডিম কোথাকার। কথা থামিয়ে, এই থামবি প্লিজ, আর ঝগড়া করিস না, কাল তো চলেই যাব। আচ্ছা তুই বলছিস তাই। আচ্ছা, তোরা এখানে রোম্যান্স কর, আমরা ডিস্টার্ব করছি না, কিছুক্ষণ পরে এসে করবো। এমনি 4টা বাজে, একটু পরেই আজান দিবে, তখন সবাই উঠে পড়বে। একটু একা টাইম স্পেন্ড করব, আমরা সামনেই আছি। আয়ান হাত ধরে নূপুরকে নিয়ে আসে, তার বিচের পাশে হাঁটছে। নূপুরের অনেক বলায় পানির মধ্যে পা বিছিয়ে হাঁটতে রাজি হলো আয়ান। আয়ান একটি ব্লু জিন্স আর স্কাই ব্লু শার্ট পরা ছিল, আর নূপুর হোয়াইট গার্লস জিন্স অ্যান্ড ব্লু লং কুর্তি। দুজনেই জিন্স কিছুটা বোটে, জুতো বিচের এক সাইডে রেখে ঠান্ডা পানিতে পা দিল। আয়ান প্যান্টের 2 পকেটে 2 হাত রেখে আর নূপুর নিজের এক হাত দিয়ে অন্য হাতের কুনি ধরে দুজনেই এই মধ্যরাতের হালকা উষ্ণ সমুদ্রের সে বাতাস উপভোগ করছে। কিছুক্ষণ পর পর বাতাস এসে নূপুরের চুলগুলো নিয়ে আয়নের মুখে জড়াচ্ছে, যেন বাতাস আর চাচ্ছে আয়নকে নূপুরের চুলের গ্রানের নেশায় আসক্ত করতে। কিছুটা সফল হয়েছিল বলে ধরাও যায়, কিন্তু নূপুর যে তার চুলগুলো এক পাশে নিয়ে রেখে ফেলেছে, সেজন্য আয়ন আর সে মিষ্টি মাতাল করা গ্রানটি নিতে পারল না। আয়নের এ নিয়ে নূপুরের উপর কিছুটা জিত উঠলেও কি বলবে সে? চারপাশ যেন নীরবতা সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা আরো স্পষ্ট করে তুলছে। দুজনই অনেকটা নীরব হয়ে প্রকৃতির সে অপরূপ দৃশ্যের আনন্দ নিচ্ছে। আয়নও আজও নীরবতা ভেঙে বলল, আচ্ছা, তোমাদের সব মেয়েদেরই কি এরকম গ্র্যান্ড ফ্যামিলিটাই প্রপোজ একটু বেশি পছন্দ? কেন? সামিরা ভাবি যে এসব দেখে খুশিতে কেঁদে দিল। নূপুর একটু মুচকি হেসে বলল, না এসব না, কিন্তু আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে জীবনে স্পেশাল ফিল করায় তাহলে খুশিতে এরকম করা স্বাভাবিক, তাই এসব না হলেও হয়। আর প্রপোজ যদি এত গ্র্যান্ডভাবে না করে, ভাইয়া নর্মালভাবেও করতো, তাহলেও সামিরার রিয়াকশন তাই থাকতো। দেখলেন না ওই দিন যখন রেস্টুরেন্টে জিজু সামিরাকে আই লাভ ইউ বলেছিল, তখনও ওর চোখের পানি থামেনি। আর শুধু সামিরা না, যে কোনো মেয়েই তার ভালোবাসার মানুষের যে কোনো ভালোবাসা মেখে থাকা কথাই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে মনে করে। আর তা যদি প্রপোজ হয় তাহলে তো কোনো কথাই নেই। যেমন? নূপুর হাঁটা থামিয়ে দিল, সাথে আয়ানও।
যেমন একটি রিং নিয়ে হাঁটু গেড়ে যদি বলে তোমাকে এই রিংটি পরিয়ে সারাটি জীবন নিজের মনের খাঁচায় বন্দি করতে চাই, না হলে একটি গোলাপ দিয়ে বলে এই গোলাপটির মতো তোমার আমার জীবন সুগন্ধি করতে চাই, দিবে এই সুযোগটি? বা কিছু না নিয়েই শুধু হাঁটু গেড়ে হাতটি পেতে বলে চলবে সারাটি জীবন এই হাতটি ধরে, প্রতিটি পথ আমার জীবনের সাথী হয়ে? বলেই সামনে তাকিয়ে দেখে আয়ান ওর সামনে হাঁটু গেড়ে বসা। কিছুই নেই, তাই বলছি চলবে প্রতিটি পথে হাত ধরে আমার জীবনের সাথী হয়ে। নূপুর অবাক হয়ে তাকিয়ে রইল। আয়ান উঠে দাঁড়িয়ে হাসা শুরু করলো। কি বলেছিলে না যে এভাবে কিছু করলে মেয়েদের খুশির জল চোখে আসে, কই তোমার চোখে আসেনি? এসব কিছুই না বুঝলে, সব শুধু আবেগ যা সময়ের সাথে কেটে যায়। চলো আগাই বলে হাঁটা শুরু করলো। এদিকে নূপুর স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। বাম চোখ দিয়ে এক ফোঁটা জল গাল দিয়ে গড়িয়ে পড়ে গেল। নিজে আস্তে করে বলে উঠল, আসলেই যদি এই কথাটা বলতে। আয়ান পাশে ফিরে দেখে নূপুর নেই। সে পিছে ফিরে নূপুরকে দেখে মাথায় বাজ পড়া চিন্তা নিয়ে এগিয়ে আসতে দেখেই নূপুরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। নূপুরের ভয়ের কারণ হলো আয়ান তার চোখের জলটি দেখেনি তো। তোমরা ভেবো না গল্পটা এখানে শেষ। গল্পটার সিজন আছে, সেটা খুব তাড়াতাড়ি আমরা দেওয়ার চেষ্টা করব। আর গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দাও, তাহলে আমাদের গল্প বানাতে আরও উৎসাহ জাগে, অনেক ভালো লাগে। ধন্যবাদ। গল্পটা শীঘ্রই সিজনটা দেওয়ার চেষ্টা করব, গল্পের সিজনটা শীঘ্রই দেওয়ার চেষ্টা করব।